হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ নষ্টনীড়। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ নষ্টনীড়। এই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র অপর্ণা আর ঋষভ। অপর্ণা আর ঋষভের 7 বছরের বিবাহিত জীবন, আর এই হলো ওদের 5 বছরের মেয়ে মিঠি। ঋষভ গাঙ্গুলি পেশায় একজন ফিলোসফির প্রফেসর, আর অপর্ণার নিজস্ব একটা বুটিক আছে। অপর্ণা ওরফে অপুর সংসারে সবকিছুই ভীষণ পারফেক্ট। ওরা দুজনেই খুব ভালো বাবা মা, খুব ভালো স্বামী স্ত্রী। অপুর সংসারের প্রতিটা খুঁটিনাটি বিষয়ই ভীষণই নিখুঁত। ঠিক যেমন স্বামী সংসার সব মেয়েরা চেয়ে থাকে, অপুর সংসারটা একদম সেরকম। অন্য একটি সিনে আমরা দেখতে পাই যে গোধূলি নামের একটি মেয়ে হোম প্রেগন্যান্সি কিটে টেস্ট করে দেখে যে সে প্রেগনেন্ট। মেয়েটি অবিবাহিত। আমরা দেখি প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টটা দেখে গোধূলি খুবই টেনসড হয়ে যায়, অস্থির হয়ে পড়ে। গোধূলি কোনো একজনকে বারবার ফোন করে, কিন্তু ফোনটা কেউ রিসিভ করে না। ফোনটা রিসিভ না করাতে গোধূলি তাকে মেসেজ করে জানায় যে সে প্রেগনেন্ট। গোধূলির তার সাহায্য দরকার, কিন্তু উল্টো দিক থেকে কোনো রেসপন্স আসে না। গোধূলি যাকে ফোন আর মেসেজ করছিল তার নাম্বারটা গোধূলির ফোনে স্যার নামে সেভ করা রয়েছে। অপর্ণা, ঋষভ আর মিঠি ডিনার করছে, ঠিক এমন সময় ঋষভের ফোনটা রিং হলে ঋষভ ফোনটা কেটে দেয়। অপর্ণা ঋষভকে ফোনটা রিসিভ করতে বললে ঋষভ বলে যে সে রাত 9টার পর কারোর ফোন রিসিভ করে না। ফোনে কিছু একটা করে ঋষভ ফোনটা উল্টো করে টেবিলে রাখে। এই হলো অপুর ছোটবেলার বন্ধু নম্রতা। নম্রতা তার বয়ফ্রেন্ড সৌম্য লিভ ইন রিলেশনে আছে। ওদের রিলেশনশিপে সবসময় একটু ওঠাপড়া থাকে, আর সেই সব সমস্যাগুলো সামলায় অপর্ণা। এখনো কোনো একটা ব্যাপার নিয়ে নম্রতা আর সৌম্যর মন কষাকষি চলছে। অপু এই নিয়ে কথা বলতে পরের দিন নম্রতাকে অপুর বুটিকে ডাকে। গোধূলি বারবার তার স্যারের সাথে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু তার স্যার তাকে ব্লক করে দেয়। মেসেজগুলো দেখেই আমরা ধারণা করতে পারি যে গোধূলি তার এই স্যারের জন্যই আজ এই অবস্থার মধ্যে পড়েছে। বারবার যোগাযোগ করতে চেয়েও যখন গোধূলি তার স্যারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারে না, তখন গোধূলি ফেসবুকে তার সেই স্যারের নাম উল্লেখ করে পোস্ট করে যে তার স্যার ঋষভ গাঙ্গুলি তাকে প্রেমের সম্পর্কের প্রতিশ্রুতি দিয়ে মানসিক এবং শারীরিকভাবে ব্যবহার করেছে। ঋষভ গাঙ্গুলির জন্যই গোধূলি আজ প্রেগনেন্ট। কিন্তু বারবার যোগাযোগ করা সত্ত্বেও এখন ঋষভ গাঙ্গুলি গোধূলিকে অ্যাভয়েড করছে, তাকে বঞ্চনা করছে। এমনকি গোধূলিকে সে ফোনে ব্লকও করে দিয়েছে। ফেসবুকে এসব লিখে গোধূলি তার হাতে শিরা কেটে ফেলে। সোশ্যাল মিডিয়ার দৌলতে মুহূর্তেই গোধূলির পোস্টটা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার ছেলে মেয়ে গোধূলির জন্য জাস্টিস চেয়ে ফেসবুকে কলকাতা পুলিশকে ট্যাগ করে। তাই স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশ ব্যাপারটাতে গুরুত্ব দিতে বাধ্য হয়। অপর্ণা সোশ্যাল মিডিয়াতে একেবারেই ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে ব্যাপারটা দেখতে পায়নি। সে তার বুটিকে নিজের কাজ করছিল। অপর্ণার বুটিকের সহকারী মেয়েটির নাম সুমি। সুমি ফেসবুকে ঋষভের এগেনস্টে গোধূলির পোস্টটা দেখতে পেয়ে চমকে গেলেও প্রথমে অপর্ণা কি ভাববে এই ভেবে কিছুই বলতে পারে না। নম্রতা অপুর বুটিকেই যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই সে ফেসবুকে এই পোস্টটা দেখতে পায়। এদিকে যেহেতু গোধূলি পোস্টটা করার সাথে সাথে নিজেকে শেষ করে দেওয়ারও চেষ্টা করেছে, তাই ঋষভ ব্যাপারটা জানার আগেই ঋষভের কলেজে পুলিশ পৌঁছে যায়। পুলিশ ঋষভকে বলে মেয়েটি যদি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা না করতো তাহলে ওরা ঋষভকে অ্যারেস্ট করতো না, কিন্তু এখন আর ওদের কিছু করার নেই। সিচুয়েশনটা খারাপ দিকে চলে গেছে। ঋষভকে ওনাদের সাথে থানায় যেতে হবে। স্টুডেন্টদের মধ্যেও এই পোস্টটা নিয়ে হই হই পড়ে যায়। পুলিশ ঋষভকে সবার সামনে কলেজ থেকেই তুলে থানায় নিয়ে যায়। সুমি বারবার ফেসবুক পোস্টের কথাটা অপর্ণাকে বলতে চেয়েও বলতে পারে না। সেই সময় ঋষভের কলেজের প্রিন্সিপাল অপর্ণাকে ফোন করে জানায় যে পুলিশ ঋষভকে থানায় নিয়ে গেছে। অপর্ণা তো প্রিন্সিপালের কথা কিছুই বুঝতে পারে না। সুমি ব্যাপারটা বুঝতে পেরে ফেসবুকের পোস্টটা অপর্ণাকে দেখায়। পোস্টটা দেখে তো অপর্ণা পুরো শকড হয়ে যায়। অপর্ণা সঙ্গে সঙ্গে তার সবসময়ের বন্ধু নম্রতাকে ফোন করে। অপর্ণা, নম্রতা আর সৌম্য থানায় পৌঁছায়। অপর্ণা করুণ মুখে ঋষভকে জিজ্ঞেস করে যে গোধূলি বসা মেয়েটা কে। ঋষভ অপর্ণাকে বলে যে গোধূলি ঋষভের কলেজের এক্স স্টুডেন্ট।
এসব কি হচ্ছে ঋষভ কিছুই বুঝতে পারছে না। ঋষভের কলেজের আরেকজন প্রফেসর প্রশান্ত অপর্ণাকে একটা লয়ারের রেফারেন্স দেবে। অপর্ণা যেন সেই লয়ারের সাথে দেখা করে। ঋষভ অসহায়ের মতো অপর্ণাকে বলে যে তাকে ফাঁসানো হচ্ছে, তার এতদিনের অর্জন করা সম্মান কেউ নষ্ট করার চেষ্টা করছে। অপর্ণা যেন সেই লয়ারের সাথে কথা বলে ঋষভকে এই বদনামের হাত থেকে বাঁচায়। অপর্ণা আর নম্রতা লয়ারের চেম্বারে যায়। লয়ার অপর্ণাকে তার আর ঋষভের সম্পর্কের ব্যাপারে সব রকম খুঁটিনাটি ডিটেলস জিজ্ঞেস করেন। অপর্ণার কথা শুনে আমরা বুঝতে পারি অপর্ণা ঋষভের গুণমুগ্ধ। ঋষভ একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অপর্ণা বলে যে মেয়েরা ঋষভের প্রতি সবসময় ভীষণ অ্যাট্রাক্টেড হয়। ঋষভের ব্যক্তিত্ব, চালচলন, কথাবার্তা, ঋষভের পড়াশোনা সবকিছুকে অন্যরকমভাবে দেখার ক্ষমতা এখনো অবধি প্রত্যেকটা মেয়েকে আকর্ষিত করে। অপর্ণা জানায় যে তাদের মানসিক এবং শারীরিক সম্পর্ক খুবই ভালো। ঋষভ একজন খুব ভালো স্বামী, খুব ভালো বাবা। লয়ার অপর্ণাকে বলে ফেসবুক পোস্টটা সেভাবে সমস্যা করতো না যদি না মেয়েটা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করত। যেহেতু অসংখ্য মানুষ কলকাতা পুলিশকে গোধূলির পোস্টে ট্যাগ করেছে, তাই ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী, তাই অপর্ণাকে একবার গোধূলির সাথে দেখা করতে হসপিটালে যেতে হবে। অ্যাকিউজড পার্সনের স্ত্রী যদি নিজেই ভিকটিমের সাথে দেখা করতে চায়, তাহলে আইনের চোখে সিম্প্যাথিটা ঋষভের দিকেই থাকবে। অপর্ণাকে চেষ্টা করতে হবে গোধূলিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে পুরনো পোস্টটা ডিলিট করাতে, আর একটা নতুন পোস্ট করতে যে সে ভুল করে এই পোস্টটা করে ফেলেছে। লয়ারের কথা শুনে পুরো ব্যাপারটা অপর্ণার কাছে বড্ড স্ট্রেসফুল হয়ে যায়, কারণ গোধূলির সাথে দেখা করাটা অপর্ণার কাছে ভীষণই অস্বস্তিকর এবং অপমানজনক। ঋষভের ভাই রিতম আর তার স্ত্রী স্মিতা ঠিক করে যে এই অবস্থায় তারা অপর্ণা আর ঋষভের পাশে থাকবে। লয়ারের চেম্বার থেকে ফিরে বাড়ি ঢোকার মুখেই অপর্ণাকে প্রতিবেশীদের অতিরিক্ত কৌতূহলের সামনাসামনি করতে হয়। অপর্ণা চেষ্টা করে রুচিবোধ বজায় রেখে এসব কুরুচিকর প্রশ্নের থেকে পাশ কাটিয়ে যাওয়ার। ঘরে ঢুকে অপর্ণা দেখে যে রিতম আর স্মিতা এসেছে। অপর্ণা ওদের কাছে ঋষভের ব্যাপারটা লুকোবার চেষ্টা করলেও রিতম আর স্মিতা অপর্ণাকে জানায় যে ওরা সবকিছু জেনেই এসেছে, আর ওদের মাও পরের দিনই চলে আসবে। এদিকে সেদিন রাতেই গোধূলির মিসক্যারেজ হয়ে যায়। সেই রাতটা ঋষভকে ক্রিমিনালদের সাথে লকআপেই কাটাতে হয়। পরের দিন অপর্ণা লয়ারের কথা মতো গোধূলির সাথে দেখা করতে হসপিটালে যায়। অপর্ণা গোধূলিকে জিজ্ঞেস করে যে বাচ্চাটা কার। গোধূলি বলে যে বাচ্চাটা ঋষভের। অপর্ণা গোধূলিকে বলে যে এই কথাগুলো যদি সত্যি হতো তাহলে গোধূলি নিশ্চয়ই সবার আগে কথাগুলো অপর্ণাকেই জানাতো, কারণ ঋষভকে শাস্তি দেওয়ার সবথেকে সহজ উপায় ছিল অপর্ণাকে সবকিছু জানিয়ে দিয়ে ওদের বিয়েটা ভেঙে দেওয়া। গোধূলি বলে যে অপর্ণার বিয়ে ভেঙে গোধূলির কিছু পাওয়ার নেই। ইনফ্যাক্ট গোধূলি কখনো কোনো স্বীকৃতি চায়নি, চেয়েছিল একটু ইমোশনাল সাপোর্ট, সেটাও সে পায়নি। সম্পর্কে থাকাকালীনই হঠাৎ করেই ঋষভ কোনো কিছু না জানিয়েই গোধূলির সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। কষ্ট হলেও গোধূলি সেটা মেনে নিয়েছিল, কিন্তু হঠাৎ সেদিন প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ দেখে গোধূলি জাস্ট একবার ঋষভের সাথে কানেক্ট করতে চেয়েছিল। গোধূলি হয়তো বাচ্চাটা রাখতও না, সে শুধু একটু ইমোশনাল সাপোর্টই চেয়েছিল, কিন্তু ঋষভ নিজের কার্যসিদ্ধি করে পালিয়ে গেছে। তাই আজ গোধূলি তার সাথে হওয়া অন্যায়ের জন্য জাস্টিস চায়। অপর্ণা গোধূলিকে বলে যে কেন গোধূলি ওদের মান সম্মান নিয়ে খেলা করছে, আর গোধূলির কথা যদি সত্যিও হয় সেক্ষেত্রে ওরা তো একটা সম্পর্কে ছিল, তাহলে এর মধ্যেই গোধূলির সাথে হওয়া অন্যায়ের প্রশ্ন কোথা থেকে আসছে? কিসের বিচার চায় গোধূলি? গোধূলি বলে যে সে অত আইনের ভাষা বোঝে না, সে শুধু জানে তার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, কারণ সম্পর্কে থাকাকালীন ঋষভ প্রতিনিয়ত তাকে জোর করেছে অসুরক্ষিতভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতে। আর আজ যখন শুধুমাত্র ঋষভের কারণেই গোধূলি প্রেগনেন্ট হয়ে গেছিল, তখন ঋষভ জাস্ট নিজেকে সরিয়ে নিয়েছিল। গোধূলির কথাগুলো শুনে অপর্ণার পৃথিবীটা কেমন যেন উলটপালট হয়ে যায়। কলেজের ছেলেমেয়েরা এই বিষয়টা নিয়ে বেশ একটা আলোচনার টপিক পেয়ে যায়। কেউ কেউ গোধূলির পক্ষে তো কেউ ঋষভের পক্ষে। কারোর মতে গোধূলি খুবই ডেসপারেট। মফস্বল থেকে শহরে এসে খুবই উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। নেশা করা এবং প্রত্যেক বছর বয়ফ্রেন্ড পাল্টানোটাই ছিল গোধূলির প্রধান কাজ। লয়ার অপর্ণাকে জানায় যে পুলিশ এখনো কোনো বয়ান নিতে গোধূলির কাছে যায়নি, কারণ সেই ব্যবস্থা উনিই করেছেন। ওদের ভাগ্য ভালো যে মেয়েটি প্রথমে এফআইআর করে নিজেকে শেষ করার চেষ্টা করেনি, না হলে ঋষভের কেসটা অনেক জটিল হয়ে যেত। যদি এফআইআর করা হতো তাহলে গোধূলির বয়ান অনুযায়ী আইন বলতো যে তাকে বঞ্চনা করা হয়েছে, এক্সপ্লয়েট করা হয়েছে। মেয়েটির বা তার পরিবারের তরফ থেকে যদি কোনো এফআইআর করা না হয় তাহলে কেসটা খুব একটা জটিল হবে না।
পরের দিন অপর্ণা আবার হসপিটালে গধূলির সাথে দেখা করতে গিয়ে জানতে পারে যে পরপর দুবার কার্ডিয়াক অ্যারেস্টের কারণে গধূলি মারা গেছে। অপর্ণা লয়ারের কাছে যায়। তিনি জানান যে গধূলির পরিবার যদি কেসটাকে পার্সিউ করে তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, কেসটা জটিল হয়ে যাবে। আর যদি গধূলির পরিবার এই কেসটা নিয়ে কোনো রকম উৎসাহ না দেখায় তাহলে পুলিশের সুবোমোটো কেসটা থেকে ঋষভকে 3-4 দিন পরেই বেল করিয়ে নেওয়া যাবে। অপর্ণা জানে যে তার স্বামী একজন খুবই চরিত্রবান মানুষ। কাউকে অসুরক্ষিত শারীরিক সম্পর্ক স্থাপন করতে জোর করা ঋষভের পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু গধূলি কী উদ্দেশ্যে এইরকম একটা পোস্ট করলো সেই প্রশ্নটাও অপর্ণার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর মেয়েটা যদি শুধুমাত্র খারাপ উদ্দেশ্য নিয়েই ঋষভকে বদনাম করার চেষ্টা করত তাহলে মেয়েটা নিজেকে শেষ করার চেষ্টা করলো কেন? গধূলি যদি এতটাই জেনে বুঝে কাজটা করে থাকে তাহলে কিসের স্ট্রেসে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মেয়েটা মারা গেল? নম্রতা অপর্ণাকে বলে যে এই সময়টা ঠিক আস্তে আস্তে পেরিয়ে যাবে। অপর্ণা বলে কিন্তু সত্যিটা তো তার জানা হবে না, আর সময় পেরিয়ে গেলেও স্মৃতিটা থেকেই যাবে। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে না পারলে অপর্ণা কোনোদিনও ভালো থাকতে পারবে না। বাড়ি ফিরে অপর্ণা তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে যে ঋষভ ছোটবেলায় কখনো কোনো ব্যাপারে জোর করেছিল কিনা। ঋষভের মা বলেন যে ঋষভ কখনো কাউকে জোর করেনি, শুধু একটা বার ছাড়া। ছোটবেলায় কালী পুজোর সময় একবার ঋষভ জেদ করেছিল যে সে বোতলে করে নয়, হাত দিয়ে রকেট ওড়াবে। সেই একবারই ঋষভ কারোর কথা শোনেনি, হাত দিয়েই রকেট উড়িয়েছিল। অপর্ণার মনে হয় তার মানে কখনো কখনো কোনো কোনো ব্যাপারে ঋষভ জোর করতেও জানে, যেটা এতদিন অপর্ণার অজানা ছিল। অপর্ণা ভাবে তাহলে কি সত্যিই ঋষভ গধূলিকে অসুরক্ষিতভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতে জোর করত? পরের দিন সকালে ওদের অ্যাডভোকেট অপর্ণাকে ফোন করে জানায় যে গধূলির বাড়ির লোকের তরফ থেকে কোনো কেস করা হয়নি। গধূলির অন্তিম সংস্কার করে তারা বাড়ি ফিরে গেছে, তাই ঋষভের বেল পেতে কোনো অসুবিধা হবে না। লয়ারের কথা শুনে অপর্ণা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঋষভের জামিন হয়ে যাওয়ার পর ওরা সবাই ঋষভকে নিয়ে বাড়ি আসে। অপর্ণা এক্সপেক্ট করেছিল যে ঋষভ সবার আগে অপর্ণার সাথেই এইসব নিয়ে কথা বলবে, কিন্তু ঋষভের যেন কোনো কিছুই হয়নি এরকম একটা মনোভাব অপর্ণাকে একটু অবাক করে। এমনকি যে নম্রতা আর সৌম্য ওদের জন্য এত কিছু করলো তাদেরকেও যেন ঋষভ মিষ্টি মুখে কোনো মতে বিদায় করতে পারলে বাঁচে। কোনো রকম কৃতজ্ঞতা ঋষভের মধ্যে দেখা যায় না। ঋষভের এইরকম ঠান্ডা ব্যবহার নম্রতা আর সৌম্যরও চোখে লাগে। সৌম্য নম্রতাকে বলে যে গধূলির কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে, কারণ একটা মেয়ে যখন পাবলিকলি এইসব লেখে তখন তার অনেক মনের জোর দরকার। বদনাম যখন হয় তখন শুধু পুরুষ মানুষটার হয় না, মেয়েটারও হয়। ফর নাথিং কেউ কেন এত ঝামেলার মধ্যে দিয়ে যেতে যাবে? মেয়েটা তো কোনো টাকা পয়সা বা অন্য কিছু ক্লেমও করেনি। নম্রতা বলে মেয়েটা কেমন যেন হঠাৎ করেই চলে গেল, গধূলি বসাক এখন পাস্ট টেন্স। সৌম্য বলে যে তারা সবাই মিলে মেয়েটাকে চলে যেতে দিল। ইনফ্যাক্ট মেয়েটা মারা গেছে শুনে সবাই যেন রিলিফ পেয়েছে। নম্রতা সৌম্যকে বলে যে মাঝে মাঝে সৌম্য বড্ড সত্যি কথা বলে ফেলে, কখনো কখনো সত্যি কথা বড্ড কষ্ট দেয়। অপর্ণা ঘরে গিয়ে দেখে ঋষভ শরৎ বাজাচ্ছে। ঋষভ এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই তুলছে না দেখে অপর্ণা ঋষভকে বলে যে সে গধূলির মুখটা ভুলতেই পারছে না। আগের দিনই অপর্ণার সাথে গধূলির এত কথা হলো, আর পরের দিন মেয়েটা জাস্ট নেই। অপর্ণা ঋষভকে বলে যে ঋষভ তো অপর্ণাকে একবারও জিজ্ঞেস করলো না যে এই কদিন অপর্ণা কিভাবে থেকেছে, কিভাবে এত কিছু সামলেছে। অপর্ণাকে অবাক করে দিয়ে ঋষভ বলে যে সে ভেবেছিল বাড়িতে এসে হয়তো একটু শান্তি পাবে, কিন্তু অপর্ণার জন্য সেটাও হবে না মনে হচ্ছে। এই একই নাম সবাই নিয়ে যাচ্ছে। অপর্ণার পাশে এই কদিন সবাই ছিল, কিন্তু ঋষভকে এই কদিন কিছু ক্রিমিনালদের সাথে জেলে থাকতে হয়েছে। অপর্ণা ঋষভের কাছে সবকিছু জানতে চাইলে ঋষভ বলে তার মানে পুলিশ উকিল এরাই শেষ নয়, ঋষভকে এখন অপর্ণার কাছেও কৈফিয়ত দিতে হবে। ঋষভের এই রকম ব্যবহারে অপর্ণা খুব অবাক হয়ে যায়, কারণ এই ঋষভ অপর্ণার কাছে একেবারেই অচেনা। ঋষভ অপর্ণাকে বলে যে গধূলি বসাক তার কলেজের প্রাক্তন ছাত্রী, পড়াশোনায় খুবই মেধাবী কিন্তু চরিত্রের দিক দিয়ে খুবই খারাপ, বকে যাওয়া একটা বাজে মেয়ে। কলেজে ওর কটা বয়ফ্রেন্ড ছিল গুণে শেষ করা যাবে না। আর তাছাড়া গধূলির কলেজ শেষ হওয়ার পর ঋষভের সাথে গধূলির আর কোনো যোগাযোগই ছিল না। ঋষভের এই রকম ব্যবহার আর গধূলির প্রতি সহানুভূতি অপর্ণাকে ঋষভের থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দিতে থাকে। অপর্ণার বারবার গধূলির কথাগুলোই মনে পড়তে থাকে। গধূলি বলেছিল যে বাচ্চাটা ঋষভের, অপর্ণার বরের। পরের দিন নম্রতা অপর্ণাকে দেখায় যে গধূলির ফেসবুকের ছবিগুলোতে ওর গলায় একটা আর সাইনের লকেট আছে। গধূলি নামের মধ্যে কিন্তু কোনো আর নেই।
হতে পারে ঋষভ ছাড়াও অন্য কারোর জন্যও গোধূলি এই লকেটটা পরতেই পারে, তবে এই ব্যাপারটা নম্রতাকে একটু হন্ট করলো। নম্রতা অপর্ণাকে বলে যে মেয়েটা মারা যেতে তারা হয়তো বড্ড বেশি রিল্যাক্সড হয়ে গেছে। নম্রতার কথাগুলো অপর্ণার মনে কিছুটা হলেও দাগ কেটে যায়। অপর্ণার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট ছিল না। গোধূলির প্রোফাইলটা চেক করবে বলেই অপর্ণা ঋষভকে লুকিয়ে সেদিন রাতে নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে। পরের দিন ঋষভের একটা সেমিনারে লেকচার দেওয়ার প্রোগ্রাম ছিল, তাই ঋষভ আর অপর্ণা যাচ্ছিল সেই সেমিনারের উদ্দেশ্যে। ঋষভ গাড়িতে যেতে যেতে অপর্ণাকে বলে যে তার কলেজে ঋষভের অপোজিটের সৌপ্তিকদের দলরা চেয়েছিল এই ঘটনাটার উৎস দিয়ে ঋষভকে কোণঠাসা করতে, কিন্তু আজকে ঋষভের সেমিনারটা ওদের মুখে চুনকালি মাখিয়ে দেবে। কথা শেষ করতে না করতেই প্রশান্ত ফোন করে ঋষভকে জানায় যে গোধূলির ওপর শারীরিক নির্যাতনের ইস্যুটা নিয়ে সৌপ্তিকরা ঋষভের এগেনস্টে সই জোগাড় করছে ঋষভের কলেজের চাকরি থেকে সাসপেনশনের জন্য। তবে আশা করা যাচ্ছে ব্যাপারটা ধোপে টিকবে না। ফোনটা ঋষভ গাড়ির স্পিকারে দিয়ে রাখায় প্রশান্ত সব কথা অপর্ণাও শুনতে পায়। সেমিনারে স্পিচ দিতে শুরু করার আগে ঋষভ গোধূলির উদ্দেশ্যে অনেক সম্মানীয় ভালো ভালো কথা বলে তার আত্মার শান্তি কামনায় সবাইকে 2 মিনিট নীরবতা পালন করতে বলে। ঋষভের মুখে গোধূলির ব্যাপারে ভালো ভালো কথাগুলো শুনে অপর্ণার আগের দিন গোধূলির ব্যাপারে ঋষভের বলা খারাপ কথাগুলো মনে পড়ে। অপর্ণা বুঝতে পারে যে ঋষভের চরিত্রের অনেকগুলো দিক তার এখনো অজানা। অপর্ণা জানত যে ঋষভের মনের ভেতর আর বাইরেটা জলের মতো স্বচ্ছ, কিন্তু আজ অপর্ণা বুঝতে পারছে যে নিজের স্বার্থে ঋষভ ভালোকে খারাপ, খারাপকে ভালো বলতে, নিজের কথা বদলাতে, সর্বোপরি অভিনয় করতে যথেষ্ট পটু। তাহলে কি ঋষভকে বিশ্বাস করাটা অপর্ণার ভুল হচ্ছে? কলেজের অন্য স্টুডেন্টদের থেকে অপর্ণা সেদিন জানতে পারে যে গোধূলি পড়াশোনায় ভীষণই ভালো। আজ এই সেমিনারে গোধূলির একাডেমিক পেপার পড়ার কথা ছিল। অপর্ণা সেই স্টুডেন্টদের জিজ্ঞেস করে যে গোধূলি বকে যাওয়া মেয়ে ছিল কিনা। অনুভব নামের একটি স্টুডেন্ট অপর্ণাকে বলে যে গোধূলি বখাটে ছিল কিনা সেটা তো বখাটে কাকে বলে সেই সংজ্ঞার উপর ডিপেন্ড করছে। ফেরার সময় গাড়িতে অপর্ণা ঋষভকে জিজ্ঞেস করে যে আজ এই সেমিনারে গোধূলির একাডেমিক পেপার পড়ার কথা ছিল কিনা। ঋষভ বলে হ্যাঁ, ন্যায়শাস্ত্রের ওপর গোধূলির আজ পেপার পড়ার কথা ছিল। তবে কথাটা বলেই ঋষভ একটু থমকে যায়, কারণ আগের দিন ঋষভ অপর্ণাকে বলেছিল যে গোধূলি কলেজ ছাড়ার পর ঋষভের সাথে তার আর কোনো যোগাযোগ নেই। অপর্ণা বুঝতে পারে যে ঋষভ অপর্ণাকে মিথ্যে কথা বলছে, কারণ ওদের মধ্যে যদি কোনো যোগাযোগ নাই থেকে থাকতো তাহলে ঋষভের পক্ষে কখনোই জানা সম্ভব নয় যে আজকে গোধূলির কোন একাডেমিক পেপার পড়ার কথা ছিল। সেদিন রাতে অপর্ণা গোধূলির প্রোফাইলটা দেখতে দেখতে গোধূলির সাথে অনুভবের অনেকগুলো ছবি দেখতে পায়। অপর্ণা বুঝতে পারে যে অনুভব গোধূলির ব্যাপারে অনেক কিছুই জানে। তাই অপর্ণা অনুভবের সাথে যোগাযোগ করার জন্য অনুভবকে মেসেঞ্জারে মেসেজ করে তার ফোন নাম্বারটা চায়। বেশ কিছুক্ষণ পর অনুভব তার ফোন নাম্বারটা অপর্ণাকে পাঠায়। অপর্ণা পরের দিন একটা ক্যাফেতে অনুভবের সাথে দেখা করবে বলে। অনুভবও অপর্ণার কথায় রাজি হয়। পরের দিন একটা ক্যাফেতে অপর্ণা অনুভবের সাথে দেখা করে জানতে পারে যে গোধূলি আর অনুভব খুবই ভালো বন্ধু ছিল। ইনফ্যাক্ট অনুভব গোধূলিকে ভালোবাসত, কিন্তু গোধূলি নিজের থেকে বয়সে অনেকটা বড় কোনো বিবাহিত একজন পুরুষকে ভালোবাসত বলেই অনুভব জানত। কিন্তু সেই প্রেমিকের নামটা গোধূলি কোনোদিনও কাউকে বলেনি, এমনকি অনুভবকেও নয়। শুধু বলেছিল যে গোধূলির এই সম্পর্কতে কোনো দাবি নেই, বিয়ে করার কোনো স্বপ্নও নেই। গোধূলি শুধু তার ভালোবাসার মানুষের ইমোশনাল সাপোর্টটুকুই চায়, আর কিচ্ছু না। অনুভব বলে যে মেয়েটা এত স্পষ্ট করে তার মতগুলো জানাতে পারে সে আর যাই হোক বখাটে নয়। কিছুদিন পর হঠাৎ করেই গোধূলি অনুভবের ফোন ধরছে না দেখে অনুভব গোধূলির বাড়িতে গিয়ে দেখেছিল যে গোধূলি খুব ডিপ্রেসড হয়ে কান্নাকাটি করছে। গোধূলির মন খারাপের কারণ জিজ্ঞেস করাতে সে অনুভবকে জানিয়েছিল যে তার ভালোবাসার মানুষ হঠাৎ করেই তার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে গোধূলির সাথে দেখাও করছে না, এমনকি গোধূলির ফোনও ধরছে না। তবুও সেদিন সেই লোকটার নাম গোধূলি অনুভবকে জানায়নি। গোধূলির অবস্থা দেখে সেদিন অনুভবের ভয় করেছিল। অপর্ণা অনুভবকে জিজ্ঞেস করে যে অনুভবের কি মনে হয় ঋষভ এই কাজটা করতে পারে। অনুভব বলে যে তার কাছে কোনো প্রমাণ নেই, কারণ লোকটার নাম গোধূলি কখনো অনুভবকে বলেনি। আর সোশ্যাল মিডিয়ায় গোধূলি যেটা লিখেছে সেটা তো সবাই জানে। অনুভব বলে তবে ঋষভ স্যার বারবার মেয়েদের তার জন্য তার ঘরে যাওয়া মেয়েদের ডিপ নেক জামাকাপড় পরা অবস্থায় দেখতে তিনি পছন্দ করতেন, সেটা কলেজের সবাই জানে।
অনুভবের শেষ কথাটা শুনে প্রচণ্ড অস্বস্তিতে অপর্ণা ওখান থেকে বেরিয়ে আসে। বিশ্বাস অবিশ্বাসের দোটানায় অপর্ণা প্রচণ্ড রেস্টলেস হয়ে পড়ে। সৌম্য আর নম্রতা অপর্ণাকে গোধূলির বোন প্রত্যুষা বসাকের একটা ফেসবুক ভিডিও পোস্ট দেখায়, যেখানে গোধূলির বোন প্রত্যুষা তার দিদিকে উদ্দেশ্য করে বলছে যে সে জানে কেন গোধূলি এত কষ্ট মনে লুকিয়ে রেখে একা একা লুকিয়ে কাঁদত। ওই লোকটার কখনো ভালো হবে না। ওরা বুঝতে পারে যে গোধূলির বোন প্রত্যুষা হয়তো অনেক কিছুই জানে, তাই ওরা ঠিক করে যে পরের দিন অপর্ণার বুটিকে শাড়ি আনতে যাওয়ার নাম করে ওরা গোধূলির বাড়ি মেদিনীপুরের তোড়াপাড়াতে যাবে, যেখানে গোধূলির বোন প্রত্যুষা বসাক থাকে। আর এই অ্যাড্রেসটা ওরা প্রত্যুষার ফেসবুক প্রোফাইল থেকেই পায়। সেই মতো পরের দিন ওরা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। একটু খোঁজাখুঁজি করতেই ওরা পেয়ে যায় গোধূলি বসাক আর প্রত্যুষা বসাকের বাড়ি। গোধূলির বাড়িতে গিয়ে ওরা জানতে পারে যে গোধূলি পিতৃমাতৃহীন, কাকা কাকিমার কাছেই মানুষ। প্রত্যুষা হলো গোধূলির খুড়তুতো বোন, মানে এই কাকা কাকিমারই মেয়ে। প্রত্যুষা তার দিদিকে খুবই ভালোবাসত। ওরা গোধূলির কাকা কাকিমাকে জিজ্ঞেস করে যে কেন তারা গোধূলি মারা যাওয়ার পর পুলিশের কাছে কোনো রিপোর্ট করল না। গোধূলির কাকিমা বলেন, একেই তো গোধূলি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছে, কোনো এক বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক রেখেছিল। গোধূলির ওই ফেসবুক পোস্টের জন্য অলরেডি পাড়ার কিছু মানুষ ওদের নিয়ে হাসাহাসি করছে। তার উপর ওরা যদি পুলিশের কাছে রিপোর্ট করত তাহলে তো ওদের আর পাড়ায় মুখ দেখাবার জো থাকতো না। পুরো ঘটনাটা নিয়ে পাড়ায় ঢিঢি পড়ে যেত। এই ঘটনাটা আরও বেশি জানাজানি হলে ওরা ওদের মেয়ের আর বিয়ে দিতে পারবে না। ওরা গোধূলির কাকা কাকিমাকে বলে যে ওরা একবার প্রত্যুষার সাথে আলাদা করে কথা বলতে চায়। প্রত্যুষা ওদেরকে জানায় যে গোধূলি কলকাতাতে পড়তে যাওয়ার পর প্রথম মাঝে মধ্যেই বাড়িতে আসতো, কিন্তু পরের দিকে আশা কমিয়ে দিল। মেদিনীপুরে এলেও বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতো না, জিজ্ঞেস করলেও কারণটা বলতো না। কিন্তু প্রত্যুষা একদিন স্কুল থেকে ফেরার সময় গোধূলিকে বয়সে বেশ কিছুটা বড় একজন লোকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল। সেদিন লোকটি গোধূলিকে বলছিল যে এত কাণ্ড করে এখানে এলাম, তাতেও তোমার হচ্ছে না, কি চাও তুমি? গোধূলি বলেছিল যে সে তো কোনো স্বীকৃতি চায়নি, বিয়ে করতেও চায়নি, সে শুধু তার একটু ইমোশনাল সাপোর্টটুকুই চায়। অপর্ণা প্রত্যুষাকে জিজ্ঞেস করে যে এটা কবেকার কথা। প্রত্যুষা বলে গত বছর অক্টোবর নাগাদ। অপর্ণার মনে পড়ে যে ঠিক ওই সময় ঋষভ সেমিনারে লেকচারের জন্য পড়াশোনা করতে হবে বলে তার অসুস্থ মাকে দেখতে অপর্ণাকেই পাঠিয়েছিল, নিজে যায়নি। এমনকি মিঠিকেও অপর্ণার সঙ্গে নিয়ে যেতে বলেছিল, তাতে নাকি ঋষভের পড়াশোনাতে সুবিধা হবে। প্রত্যুষা বলে ওই ঘটনার পর ওই লোকটার গোধূলি ফিরে যায়। তারপর যখনই গোধূলি বাড়িতে আসতো লোকটার সাথে ফোনে ঝগড়া হতো। গোধূলি বারবার লোকটাকে ফোনে বলতো যে সে তো এই সম্পর্কে অন্য কিছুই চায়নি, তবুও এটা একটা সম্পর্ক, তো একটা ইমোশনাল সিকিউরিটি অ্যান্ড সাপোর্টই যদি সে না পায়, যদি গোধূলি সম্পর্কের অস্তিত্বটাই বুঝতে না পারে, তাহলে শুধু অসুরক্ষিত শারীরিক সম্পর্ক রেখে কেন সে গোধূলিকে ব্যবহার করছে? লোকজনের সামনে সে এমনভাবে গোধূলিকে এড়িয়ে যায় যেন চেনেই না। তার বউ, তার বাচ্চা, তার সমাজ, এসবের মাঝে গোধূলির অস্তিত্বটা কোথায়? গোধূলির এই সব কথাগুলো প্রত্যুষা শুনে ফেলেছিল। প্রত্যুষা দেখেছিল গোধূলির শরীরে অনেক আঘাতের চিহ্ন। অপর্ণা প্রত্যুষাকে জিজ্ঞেস করে যে গোধূলির অনেক বয়ফ্রেন্ড ছিল কিনা। গোধূলি বলে না তো, তার দিদির অনেক বন্ধু ছিল, খুব মিশুকে ছিল তার দিদি, কিন্তু ভালো সে ওই একটা লোককেই বাসত। গোধূলি ওই লোকটার মতো কাউকে ভালোবাসেনি, কারোর জন্য এত কষ্ট পায়নি। সৌম্য প্রত্যুষাকে বলে যে তারা যদি প্রত্যুষাকে লোকটার ছবি দেখায় তাহলে কি প্রত্যুষা লোকটাকে চিনতে পারবে? প্রত্যুষা জানায় যে সে ছবি দেখলে নিশ্চয়ই চিনতে পারবে, কারণ সেদিন লোকটাকে প্রত্যুষা খুব ভালো করে দেখেছে। নম্রতা সৌম্যকে ঋষভের ফটো দেখাতে বারণ করে, কারণ সত্যিই যদি ওটা ঋষভ হয় অপর্ণা মানসিকভাবে শেষ হয়ে যাবে। কিন্তু ওদেরকে অবাক করে দিয়ে অপর্ণা নিজেই তার ফোন থেকে ঋষভের ছবিটা বার করে প্রত্যুষাকে দেখায়। প্রত্যুষা জানায় যে এই লোকটি সেই লোক যে গোধূলিকে ভালোবাসার নামে শারীরিকভাবে ব্যবহার করত। অপর্ণা সবটা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। এরপর ঘটনাগুলো মোড় নেয় একদম অন্য পথে। অপর্ণা যায় সেই লয়ারের চেম্বারে। অপর্ণা তাকে বলে ঋষভকে একটা ডিভোর্সের নোটিশ পাঠাতে। লয়ার তো অবাক হয়ে যায়, কারণ তিনি দেখেছেন যে অপর্ণা তার স্বামীর কিরকম গুণমুগ্ধ। সবাই অপর্ণাকে আরও একবার ভেবে দেখতে বলে, কারণ একবার ডিভোর্সের নোটিশ পাঠানোর পর সম্পর্কের সমীকরণটা একদম চেঞ্জ হয়ে যায়।
নম্রতা বলে যে অপর্ণা ডিভোর্সের গ্রাউন্ড কি দেবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। অপর্ণা বলে যে শুধুমাত্র এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হলে সে দুবার ভেবে দেখত, কিন্তু ঋষভ একটা বাচ্চা মেয়েকে ভালোবাসার নামে নোংরা মানসিকতা নিয়ে শারীরিকভাবে এক্সপ্লয়েট করেছে, তাকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে, যেটা অপর্ণার চোখে ক্ষমার অযোগ্য। লয়ার অপর্ণাকে জিজ্ঞেস করে যে তাহলে কি অপর্ণা গোধূলি বসাকের পক্ষ নিচ্ছে। অপর্ণা বলে যে সে সুবিচার চেয়ে ন্যায়ের পক্ষ নিচ্ছে। এরপর বাড়ি ফিরে আসে অপর্ণা। প্রশান্ত ঋষভকে ফোন করে জানায় যে ঋষভের সাসপেনশনের জন্য সই কালেকশনের ব্যাপারটা এখন খুব জটিল হয়ে গেছে, কারণ এই সই কালেকশনের ব্যাপারটা একটা নতুন ডাইমেনশন পেয়েছে। ঋষভ প্রশান্তকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। প্রশান্ত ঋষভকে বলে যে ঋষভের সাসপেনশনের পক্ষে সই করে এসেছে অপর্ণা। এটা শুনে ঋষভের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। বাড়ি ফেরার পর অপর্ণা স্নান করে সব গ্লানিগুলো ধুয়ে ফেলার চেষ্টা করছিল, অথবা হয়তো নিজেকে প্রস্তুত করছিল নতুন যুদ্ধের জন্য, কারণ আজ তার সাথে যা যা ঘটেছে সেগুলো অপর্ণা জীবনের ছন্দটাকে একেবারে পাল্টে দিতে চলেছে। কিন্তু জীবন বড়ই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে আগে থেকে কি হবে আমরা কেউই জানি না। নতুন লড়াইয়ের সূচনাতেই আচমকাই পিছুটানের ডাক আসে। অপর্ণা দেখে যে সে আবার ঋষভের সন্তানের মা হতে চলেছে। এবার কি করবে অপর্ণা? নষ্টনীর সিজন 1 এখানেই শেষ, অপেক্ষা সিজন 2 এর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।